সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বিগত ক্লাসের মতো আজও আমি তোমাদের সামনে চলে আসছি আজকের ক্লাসের জন্য। আমি আজ করাবো সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3-এর কপিরাইট সম্পর্কে। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি করেছিলাম মনে আছে? আমরা গত ক্লাসে করছিলাম আসক্তি সম্পর্কে, আর আজ করব কপিরাইট। তো দেখো, যে মানুষের জীবনযাপনের জন্য, মানুষকে সুন্দরভাবে জীবনযাপনের জন্য দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়। একটা হচ্ছে জাগতিক বা বস্তু জগতের সম্পত্তি, আর একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি। কারণ জাগতিক বা বস্তু জগতের সম্পত্তি বলতে সেই সম্পদগুলোকে বোঝায় যে সম্পদগুলো আমরা স্পর্শ করতে পারি। অর্থাৎ আমাদের যে সকল সম্পদ আমরা স্পর্শ করতে পারি, এই সকল সম্পদকে বলা হয় জাগতিক বা বস্তু জগতের সম্পত্তি। যেমন ধরো গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো হচ্ছে বস্তু জগতের সম্পত্তি। আর যে সম্পদটাকে আমরা স্পর্শ করতে পারি না, সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি। তো যেমন ধরো যে কেউ নিজের সৃজনশীল মেধার সাহায্যে একটা সম্পদ অর্জন করলো, তাদের নিজের মেধা খাটিয়ে নিজের সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করলো। এই যে সম্পদ, এই সম্পদটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। যেমন ধরো কেউ কবিতা লেখে, কেউ ছবি আঁকে, কেউ আবৃত্তি করে কিছুর টাকা পয়সা উপার্জন করলো। এই যে টাকা পয়সা উপার্জন, এটাই হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। তো সম্পদ যাই হোক না কেন, সবাই তার সম্পদটাকে আঁকড়ে ধরতে চায়, আঁকড়ে ধরে থাকতে চায়। এর মধ্যে বস্তু জগতের বা জাগতিক যে সম্পদ, অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি যে সম্পদ, এই সম্পদগুলো একজন আরেকজনের কাছ থেকে সহজে ছিনিয়ে নিতে পারে না। অর্থাৎ বিষয়টা হলো এমন যে তোমার যে বাড়িটা আছে, এই যে বাড়িটা, এই বাড়িটা কি বস্তু জগতের সম্পদ। এই যে বাড়িটা, এই বাড়িটা কেউ ইচ্ছা করলেই তুলে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ বস্তু জগতের বা জাগতিক যে সম্পদ, এই সম্পদটা কেউ চাইলেই নিতে পারে না। কিন্তু বুদ্ধিভিত্তিক যে সম্পদ, এই সম্পদটা সহজে একজন আরেকজনের করে নিতে পারে। অর্থাৎ সৃজনশীল মেধার সাহায্যে যে সম্পদ মানুষ অর্জন করে, তা যে কেউ নিজের করে নিতে পারে। এটা কিভাবে সম্ভব? যে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যে সম্পদটা, সেই সম্পদটা একজন আরেকজনের করে কিভাবে নেবে? এটা বোঝার জন্য মনে করো যে একজন লেখক, যে লেখক বই লেখে, এই বইটি লেখার জন্য তিনি শ্রম বা মেধা, সময়, চিন্তা ব্যবহার করে। অর্থাৎ লেখক যখন বইটা লিখছে, তখন সে তার মেধা, শ্রম, সময় এবং চিন্তাকে কাজে লাগাচ্ছে।
তো এটা হলো তার সৃজনশীল কর্ম। চিন্তা করো, তিনি তার এই সৃজনশীল কর্মের মাধ্যমে যে বইটা লিখলেন তার থেকে তিনি অর্থ উপার্জন করতে পারেন। অর্থাৎ বইটা বিক্রির পর লেখক একটা লভ্যাংশ পেয়ে থাকেন। বইটা বিক্রির পরে লেখক একটা লভ্যাংশ পেয়ে থাকেন, যে লভ্যাংশটা পেয়ে থাকে সেটাই হচ্ছে তার রয়্যালিটি। এখন চিন্তা করো, কেউ যদি ওই লেখকের লেখাটা হুবহু লিখে লেখক হিসেবে নিজের নাম ব্যবহার করে, তাহলে সত্যিকারের যিনি লেখক তিনি তার এই যে প্রাপ্য থেকে বঞ্চিত হবেন। একেই বলা হয় পাইরেসি। তাহলে পাইরেসি কি, এটা কি বুঝতে পারছো? পাইরেসি হচ্ছে লেখক যে লভ্যাংশটা পাচ্ছে সেই লভ্যাংশ থেকে যদি সে বঞ্চিত হয় তাহলে তাকে বলা হচ্ছে পাইরেসি। তো একজনের সৃজনশীল বা বুদ্ধিভিত্তিক কাজ বা সৃষ্টিকর্মের অনুমতি ছাড়া কপি, পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার করাকে পাইরেসি বলে। এবার দেখো কপিরাইট। তো পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য এবং স্রষ্টার অধিকার সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কপিরাইট বলে। কপিরাইটটা কি? যে পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য এবং স্রষ্টার অধিকার সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কপিরাইট বলে। তো এই যে পাইরেসি, এই পাইরেসি কখন বেশি দেখা যায় জানো? যে আগেরকার দিনে মানুষ কি করতো, সবকিছু হাতে লিখতো। হাতে লেখার কারণে অনেক সময় ব্যয় করতে হতো, কিন্তু বর্তমানে কি হয়, কোনো কিছু ছাপানোর জন্য অত সময় ধৈর্য ধরতে হয় না। অর্থাৎ আমরা যখন কোনো কিছু ছাপাই তখন তাকে বলা হয় মুদ্রণ। আর যে যন্ত্রের সাহায্যে কোনো কিছু আমরা ছাপাচ্ছি বা ছাপানোর কাজে যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মুদ্রণ যন্ত্র। এই মুদ্রণ যন্ত্র যখন আবিষ্কার হলো, এই আবিষ্কার করার পরে এই যে পাইরেসি বা কপি করা অনেক সহজ হয়ে গেল। আর মুদ্রণ যন্ত্র আসার কারণে কপিরাইট আইন ভঙ্গ করাও সহজ হয়ে গেল। তো এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে মুদ্রণ যন্ত্র কখন কোথায় প্রথম আবিষ্কার হয়। এই যে মুদ্রণ যন্ত্রটা সর্বপ্রথম 1040 খ্রিস্টাব্দে চীন দেশে প্রথম আবিষ্কৃত হয়। মুদ্রণ যন্ত্র চীন দেশে 1040 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আবিষ্কার হয় এবং 1800 সালে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়। তো যখন কোনো লেখকের অনুমতি ছাড়া কপি করে নেয় তাহলে মূল লেখক বা মূল প্রকাশক রয়্যালিটি বা লভ্যাংশ হতে বঞ্চিত হয়। অর্থাৎ একজন লেখক একটা লেখা লিখল, যখন ওই লেখকের অনুমতি ছাড়া অন্য কেউ ওই লেখাটা নিজের করে নেয় তখন মূল যে লেখক বা মূল যে প্রকাশক সেই প্রকাশক ওই লভ্যাংশ থেকে বঞ্চিত হয়।
এই বঞ্চিত হওয়ার কারণে সৃজনশীল যে কর্ম, এই কর্মের অবনতি হতে থাকে। তো এই যে পাইরেসি, এই পাইরেসি বন্ধের জন্য আইন পাশ করা হয়, যে আইনকে বলা হয় কপিরাইট আইন। অর্থাৎ লেখকদের অধিকার সংরক্ষণ করার জন্য সর্বপ্রথম 1662 সালে যুক্তরাজ্যের পার্লামেন্টে কপিরাইট আইন পাশ হয়। তাহলে কপিরাইট যে আইন, এই আইন সর্বপ্রথম পাশ হয় যুক্তরাজ্যে 1662 খ্রিস্টাব্দে। তো বর্তমানে যেসব দেশে এই আইন আছে, সেসব দেশে সৃজনশীল কাজের কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরেও বলবৎ থাকে। অর্থাৎ এই যে কপিরাইট আইন, এই কপিরাইট আইন যে সকল দেশে প্রচলিত আছে, সে সকল দেশে স্রষ্টা অর্থাৎ যিনি কোনো কিছু লিখছে বা আবিষ্কার করছে, সেই স্রষ্টার মৃত্যুর পরও বলবৎ থাকে। তবে সাধারণত এটি লেখক, শিল্পী, নাট্যকার বা প্রোগ্রামারের মৃত্যুর 50 থেকে 70 বছর পর্যন্ত বলবৎ থাকে। তো কোনো কোনো দেশে এই যে আইনটা, কপিরাইট আইন, এই আইনটা 100 বছর পর্যন্ত বলবৎ থাকে। তো বাংলাদেশে কপিরাইট আইনের মেয়াদ 60 বছর। দেখো যে কপিরাইট আইনটা, এই কপিরাইট আইনটা সর্বপ্রথম পাশ হয় যুক্তরাজ্যে 1662 সালে। আর আমাদের বাংলাদেশে এই যে কপিরাইট আইন, এই কপিরাইট আইনটা পাশ হয় 2000 সালে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লেখক, শিল্পী, নাট্যকার, প্রোগ্রামার তার যে সৃষ্ট সৃজনশীল কর্মকে শর্ত সাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারে। অর্থাৎ আমরা জানলাম যে লেখকের অনুমতি ছাড়া বা নাট্যকারের অনুমতি ছাড়া তার লেখা কপি করাটা হচ্ছে পাইরেসি। এখন কোনো ক্ষেত্রে কোনো কোনো লেখক, নাট্যকার কিংবা প্রোগ্রামার শর্ত সাপেক্ষে তার যে সৃজনশীল কর্ম, এই সৃজনশীল কর্মকে কপি করার জন্য উন্মুক্ত করে দেয়। এই যে কপি করার জন্য উন্মুক্ত করে দেওয়া, একে বলা হয় মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে কপিরাইট কি, পাইরেসি, কপিরাইট আইন, মুদ্রণ যন্ত্র, এ সকল সম্পর্কে জানলে। এবার তোমরা বাসায় বসে এই কপিরাইটটা, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 45 পেজে পার্ট যে 23 পার্ট, এই 23 পার্টের যে কপিরাইটটা আছে, এই কপিরাইটটা সুন্দর করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।